আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের স্নেহের ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছো যে ভিডিওটা কিসের উপরে। হ্যাঁ, আজকে তোমাদেরকে বাংলা প্রথম পত্রের একটু সাজেশন দিতে যাচ্ছি। তো তার আগে কিছু কথা বলতে চাই যে তোমরা জানো তোমাদের এসএসসি পরীক্ষা খুবই সন্নিকটে এসে গেছে। ঈদের মাত্র 10 দিন পরে হয়তোবা তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। আর এই সময়টা খুব ক্রিটিক্যাল একটা সময়, কারণ যেহেতু রমজান মাস চলতেছে। আর রমজান মাস হওয়ার কারণে অনেকের পড়াশোনার অবস্থা তেমন একটা ভালো না। যাকে জিজ্ঞেস করি না কেন, সে বলে যে পড়াশোনা হচ্ছে না। তবে যারা এই সময়টা কাজে লাগাচ্ছে তারা আশা করা যাচ্ছে অনেক ভালো করবে, এবং আমি আশা করছি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তোবা তুমিও ভালো করার চেষ্টায় আছো আর কি। তো চলো শুরু করা যাক। আজকে বাংলা প্রথম থেকে শুরু হোক আমাদের বাংলার প্রস্তুতি। তো আজকে দেখতে পাচ্ছ যে আজকে বাংলার সমস্ত বিষয় নিয়ে বসছি। আর এটা হচ্ছে 2024 সালের প্রশ্ন, বাংলা প্রশ্ন, যে প্রশ্নে আমি পরীক্ষা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ A+ উঠেছে আমার, বাংলাতে উঠেছে, সবগুলোতে উঠেছে, এমনকি আমার রেজাল্ট A+ আসছে। তো আমি চাচ্ছি যে যেহেতু আমি প্লাস পাইছি, তোমাদেরকে সেরকমভাবে সাজেশন দিতে চাচ্ছি যে তোমরা কীভাবে কী করলে প্লাস পাইতে পারো, এটাই আর কি। তো প্রথমত আসি যে তোমাদের পড়াশোনাগুলো কীরকম হওয়া দরকার বা কীরকম করে পড়াশোনা করা উচিত এই সময়টাতে, যেহেতু পরীক্ষা তোমাদের অনেক সন্নিকটে এসে গেছে। তো তোমরা ইতিমধ্যে জানো যে বাংলার জন্য হচ্ছে পড়তে হয় 15টা গদ্য এবং 15টা পদ্য। তো আমি যদি বলি এখন যে গদ্যগুলো যে রয়েছে, তো যাদের সাপ্লিমেন্ট আছে তারা তো ভালো করে জানো যে আসলে কোন বিষয়গুলা, কোন গদ্যগুলো পড়তে হয়। যেমন এখানে যদি তোমাদেরকে আমি দেখাই, তাহলে এই যেমন এখানে শুভা আছে, শুভা, বই পড়া, অভাগের স্বর্গ, পল্লী সাহিত্য, অনেকগুলো আছে এবং এমনকি 15টা এরকম আছে। তো তোমরা সবসময় চেষ্টা করবা পাঠ্য বইটাকে প্রাধান্য দেওয়ার জন্য, এতে করে তোমার জন্য প্লাস পয়েন্ট হবে। এবং কীরকম করে হবে সেটা পরে বলতেছি। তো ধরো আমি শুভা পড়বো এখন, শুভা 11 পৃষ্ঠা। তো এটা হচ্ছে শুভা, হচ্ছে গদ্যটা। তো এই গদ্যটাতে, এই গদ্য যখন পড়বো আমি কিভাবে পড়বো, আসলে পড়ার কিছু নিয়ম আছে। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে আমাকে প্রতিটা লাইন পড়তে হবে। তো শুরুতে কই পরিচিতি আছে। কই পরিচিতি তেমন একটা জরুরি না বলা চলে, তবে তুমি তোমার বেস্ট পারফরমেন্সের জন্য একবার পড়তে পারো। তো কই পরিচিতি একবার পড়বা, পড়ার পরে তোমাদের যে মেন গদ্যটা আছে, এই গদ্যটা তোমার হচ্ছে মেইন পড়াশোনা। এখানে যে কয় পৃষ্ঠা আছে, শুরু থেকে শুরু করে একদম পাঠ পরিচিতি পর্যন্ত যেগুলো বিষয় আছে সবগুলো তোমাকে পড়তে হবে। কীভাবে পড়তে হবে সেটা বলি। তুই প্রথম লাইন থেকে শুরু করবা, হাতে একটা পেন্সিল কিংবা কলম নিবা, কলম নিয়ে প্রতিটা লাইন পড়বা এবং ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো তোমাকে দাগাতে হবে। যেমন আমি যদি দেখাই, আমার দাগানো বইটা হয়তো বা কেউ নিয়ে গেছে, যার কারণে খুঁজে পাচ্ছিলাম না। আরেকটা বই আমি দিয়ে দেখার চেষ্টা করতেছি। তো যেমন কন্যার পিতা বাণীকণ্ঠ,
দেখতে পাচ্ছ কিনা জানি না, কন্যার পিতা বাণীকণ্ঠ। তো এই জিনিসটা তুমি যদি না পড়ো প্রতিটা লাইন, হয়তো বা সাপ্লিমেন্ট বলো, গাইড বলো, সবগুলো তবে নাও থাকতে পারে। কন্যার পিতার যে নাম যে বাণীকণ্ঠ, এটা কই থেকে পাবো আমি? টেক্সট বই থেকেই পাবো, তাই না? তাহলে অবশ্যই আমাকে প্রতিটা টেক্সট বইয়ের প্রতিটা লাইন ভালোভাবে পড়তে হবে, তাহলে তুমি বিষয়গুলো ভালো বুঝতে পারবা। এরকম করে প্রতিটা গদ্য তুমি যদি প্রতিটা লাইন ভালো পড়ো, তোমার যে এমসিকিউ শিটটা থাকে, এই যে এমসিকিউ থাকে, এমসিকিউ এর কোনো অংশই হয়তো বা তুমি মানে কোনো প্রশ্নই হয়তো বা তোমার না পারা থাকতে পারে না, ঠিক আছে? তো এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। তো ভালো করবা তুমি যদি প্রতিটা পদ্যের এবং পদ্যের প্রতিটা লাইন ভালোভাবে পড়ো, তাহলে তোমার এমসিকিউগুলো কমন থাকবে। এমনকি তোমার এমসিকিউ শুধু না, যে সৃজনশীলের যে 7টা প্রশ্ন থাকে, মানে 11 প্রশ্ন থাকে, 7টা উত্তর দিতে হয়, 7টা উত্তর দিতে হয়, তুমি 7টা ক নাম্বারগুলো আশা করি অ্যান্সার পেয়ে যাবা এই প্রতিটা লাইন ভালোভাবে পড়লে। গদ্যগুলো ভালোভাবে প্রতি লাইন পড়লে বোঝা যায়, বাট পদ্যের ক্ষেত্রে একটু ঝামেলা হয়। পদ্যের যে অনেক সময় কিছু কিছু লাইন থাকে, সেগুলো বুঝতে আমরা অনেক সময় ভুল করে ফেলি। তবে সহজ আছে, কঠিন না, সহজ আছে। তো আমি যখন পরীক্ষায় আমার একটা প্রশ্ন মনে আছে আমার, যে একটা প্রশ্নের উত্তর হয়তো পেঁচা, আমি উত্তরটা পারিনি। পরে যখন বাসায় আসি যখন দেখলাম যে এটা উত্তর পেঁচা হবে, তখন আমি খুব মানে করতেছিলাম যে কেন পারলাম না এটা। কারণ আমি এটারও মানে কি যেন বলে, প্রতিটা লাইন ভালোভাবে দাগাইনি এবং ভালোভাবে পড়িনি পদ্মগুলোর। ভাবছিলাম যে সাপ্লিমেন্ট পড়ছি পদ্মের জন্য, তাহলে হয়তো বা হয়ে যাবে, বাট হয় নাই। তো পদ্মর প্রতিটা লাইন দাগায় দাগায় পড়তে হবে গদ্যর মতো করে, ঠিক আছে? এতে তোমার প্লাস পয়েন্ট। তাহলেও তুমি এমসিকিউ এর ক্ষেত্রে তোমার সহায়ক হবে, ঠিক আছে? যে পরিশ্রম করবে সে অবশ্যই ভালো কিছু করতে পারবে, এটাই আর কি সত্য কথা। তো 15টা পদ্য এবং 15টা গদ্য তুমি সিরিয়াল বাই সিরিয়াল দাগে দাগে যখন পড়বা, অবশ্যই তোমার অজানাগুলো তোমার জানা হয়ে যাবে এবং তুমি ভালো পারফরমেন্স করতে পারবা তোমার এমসিকিউ প্লাস সিকিউ এ। তো এরপর যখন তুমি সব পদ্য এবং সব গদ্যগুলো পড়লা, তারপরে তোমার কাজ হবে যে তোমার সাপ্লিমেন্ট বা গাইড থাকে, তোমরা সেই গাইড এবং সাপ্লিমেন্টের তুমি হচ্ছে এমসিকিউ, এবং শুধু এমসিকিউ না, ছোট প্রশ্ন যদি থাকে সেগুলো দেখতে পারবো। যেমন এখানে এমসিকিউ অংশগুলো দেওয়া আছে, তুমি চাইলে প্রতিটা এমসিকিউ ভালোভাবে দেখে নিতে পারো। এরপরে ছোট প্রশ্ন থাকে, বোর্ড প্রশ্নগুলো থাকে। বোর্ড প্রশ্নগুলো যদি ভালোভাবে দেখো, তাহলে বোর্ড প্রশ্ন সম্পর্কে ধারণা পাবা। তুমি যে বোর্ডের পরীক্ষার্থী, তুমি সে বোর্ডের প্রশ্ন ফলো করতে পারো, অথবা অন্যান্য বোর্ডেও দেখতে পারো, সমস্যা নেই। দেখলেই তুমি অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যাবে এবং তুমি তোমার বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন থাকবে সেগুলোর অ্যান্সারগুলো অনেক দ্বিধাহীনভাবে দিতে পারবা। তো এটা চলে গেল। আর প্রশ্নগুলো কেমন হয় যদি তোমাদেরকে বলি, এটা হচ্ছে এমসিকিউ অংশ। তো এমসিকিউ অংশটা এরকম হয়ে থাকে, আর সামনে হচ্ছে 13-14টা প্রশ্ন হতে পারে, আর বাকিগুলো পেছনের অংশ হয়ে থাকে। এরকম একটা লম্বা শিটে দেওয়া থাকে। আর সৃজনশীল অংশটা এরকম কয়েকটা পাতা হয়ে থাকে আর কি, সৃজনশীল অংশটা। আর এখানে যদি তোমাকে বলি যে সৃজনশীল অংশ কীভাবে উত্তর করতে হয়, তাহলে বলতে পারবো যে এখানে কয়েকটা বিভাগ থাকে, হয়তো বা হ্যাঁ বিভাগ থাকে, যে তুমি এখানে দেখলে বুঝতে পারবা। তো এখানে লেখা আছে যে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং
সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। ক বিভাগ থেকে কমপক্ষে 2টি, খ বিভাগ থেকে কমপক্ষে 2টি, ক বিভাগ থেকে কমপক্ষে 1টি এবং ঘ বিভাগ থেকে 1টি করে মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। একই প্রশ্নের সাধু ও চলিত মিশ্রণ দূষণীয়। অর্থাৎ এখানে কয়েকটা বিভাগ থাকে, অর্থাৎ বিভাগ থাকে হচ্ছে গদ্য অংশ থেকে, পদ্য অংশ থেকে অর্থাৎ কবিতা থেকে, উপন্যাস, এই যে গ অংশ থেকে উপন্যাস, এবং ঘ অংশ থেকে নাটক। আমাদের যে সহপাঠটা আছে, সহপাঠ থেকে প্রশ্ন করা হয়। তার মানে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পত্রটি তোমাকে ভালোভাবে পড়তে হবে ফুল মার্কস তোলার জন্য, প্লাস অ্যান্সার করার জন্য। আশা করি বোঝাতে পেরেছি। আর তোমাদেরকে যদি বলি যে 7টা সৃজনশীল 2.5 ঘন্টার মধ্যে হয় কি না, 7টা সৃজনশীল 2.5 ঘন্টার মধ্যে মেকআপ করা প্রচণ্ড টাফ একটা বিষয়। তবে আমি যেটা নিয়ম টেস্ট পরীক্ষা বলো, সব পরীক্ষা অবলম্বন করেছি, সেটা হচ্ছে যে তোমাকে কৌশলী হতে হবে। কৌশলী হওয়ার মাধ্যমে তোমাকে প্রত্যেকটা বিষয় অ্যান্সার করতে হবে। আর এরকম 7টা সৃজনশীল যে কটা বিষয় হয়, সেগুলো তুমি যদি কৌশল অবলম্বন করতে পারো, তাহলে অবশ্যই তুমি ফুল মার্কস পাইতে পারো, আশা করা যায়। তো আমি দেখো একটা পৃষ্ঠায় এরকম লিখেছি যে কীরকম করে আমি অ্যান্সার করছি। তো তোমাকে প্রথমত কৌশলী হতে হবে এইভাবে যে তুমি প্রথমে কৌশলে না, এটা তোমার খাতার সামঞ্জস্য, খাতার সৌন্দর্য বৃদ্ধি করবে, প্লাস তোমার যে টিচার খাতা কাটবে তার অ্যাটেনশনটা তুমি নিতে পারবা। তো প্রথমত তুমি ধরো 1 নম্বর প্রশ্ন উত্তর করতেছো, তো প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তরটা উপরে লিখবা, একদম উপরে। লেখার পরে তুমি যে ক নম্বরে অ্যান্সার করবা, তুমি সেটা ক লিখবা। লেখার পরে হালকা একটু এক কলম তুমি হচ্ছে গ্যাপ রাখবা। গ্যাপ রাখার পর যে উত্তরটা, সেই উত্তরটা লিখবে। যেমন আমি শিক্ষা মনুষ্যত্ব থেকে যে এই অ্যান্সারটা করছি যে মুক্তির জন্য 2টি উপায় অবলম্বন করতে হবে। এটাই আমি 1 লাইনে আমার একটা উত্তর হয়ে গেল। আমার স্যার যদি এখানে 2টি উপায়, এখানে প্রশ্ন ছিল যে কয়টি উপায়, 2টি। স্যার যখন এটা দেখবে 1 লাইনে, স্যার এটাকে টিক দিয়ে দেবে। ঠিক আছে? এরপর যদি খ নম্বরটা দেখাই, খ নম্বরটা এখানে ছিল যে কোন দিকটি আর কি শ্রেষ্ঠ দিক শিক্ষার, সেটা ছিল অপ্রয়োজনীয়। যেহেতু খ নম্বর এখানে 2 মার্ক রয়েছে, তো 2 মার্কের জন্য অবশ্যই অনেক কিছু লিখতে হবে। তো উপায়টা হচ্ছে যে তোমাকে এর প্রথমে একটা প্যারা দিবা খ নম্বরের জন্য। খ নম্বর একটা প্যারাতে শুধু যে ওই কথাটাই লিখবা যেটা প্রশ্নে চাইছে। অপ্রয়োজনীয় দিকটি শ্রেষ্ঠ দিক, এটা লিখবা প্রথমে। লেখার পরে যে একটু বর্ণনা দিতে হয়, তুমি সেটাকে ফিল আপ করতে হবে এই পেজের মধ্যে। খ নম্বরটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবা। এরপরে গ নম্বর শুরু করবা হচ্ছে এই পেজে। গ নম্বর শুরু করবা এই পেজে। এই পৃষ্ঠাটা পুরোটাই লিখবা হচ্ছে গ নম্বর অংশটা। আর ঘ নম্বর অংশ শুরু করবা হচ্ছে এখানে লিখবা পুরোটাই, এবং এই পেজে যা এখানে মাঝখানে শেষ করতে পারবো অর্ধেক পর্যন্ত। তো পুরোটা যে লিখতে হবে তা না, এখানে কিছু কৌশল অবলম্বন করতে হবে। যেমন আমি এখানে দেখো একটা বিষয় লিখছি এই জায়গায়, যে গ নম্বরে দাগ দিয়েছি 3টা, ঘ নম্বরে দাগ দিয়েছি 4টা। বাট কেন? হ্যাঁ, এখানে একটা কথা আছে। এখন তোমাদেরকে যদি সাপ্লিমেন্টে দেখাই, একটা যে কোনো একটা সৃজনশীল প্রশ্ন বের করবা। তো বের করার পরে এখানে দেখতে পাচ্ছ এই যে গ নম্বরটা আছে, এই গ নম্বরে ফোকাস নিচ্ছে না কেন? তো এই গ নম্বরে হচ্ছে প্যারা আছে 3টা, 1 2 3। গ নম্বর তারা অ্যান্সার করেছে 3টা প্যারায়, এবং ঘ নম্বরে অ্যান্সার করছে 1 2 3 4টা প্যারায়। অর্থাৎ যদি আমি একটা প্রশ্নের একটা অংশে ফুল মার্কস পাইতে চাই, তাহলে আমাকে কৌশলী হয়ে অ্যান্সার করতে হবে। যেমন ধরো ঘ নম্বর তার এক প্রশ্ন কি বলছে, যে উদ্দীপকের রাজু সাহেবের উক্তিটি বঙ্গবাণী কবিতার কবির মনোভাবের ধারক, উক্তি যথার্থ মূল্যায়ন করো। তো প্রথমে তারা এভাবে লিখছে যে
উদ্দীপকের আর্য সাহেব উক্তিটি বঙ্গবাণী কবিতার কবি মনোভাব ধারক অতীত যথার্থ। তো প্রথমে তারা এক লাইনে শেষ করছে, করার পরে আবার ওই কথাটাকেই বইয়ের আগে কিছু কিছু একটা দিছে, এই লাইনটা, এই প্যারাটা, এরপর আবার একটু ফাঁক দিয়ে আবার একটা প্যারা দিছে এবং আবার শেষে আর একটা প্যারা তারা দিছে, দিয়ে এটা বন্ধু শেষ করছে। তো ঘ নম্বরে তারা 4টা প্যারা করছে, এমনকি মাঝখানে কিছুটা ফাঁক রাখছে তারা। তো আমাদের খাতাটা এরকম হবে, গ নম্বর যখন আমরা লিখব দাগ থাকবে খাতায়, গ নম্বর দিব এখানে। প্রথমে একটা প্যারা থাকবে আমাদের এইটুক, এরপর কিছু একটু কথা থাকবে এইটুক পর্যন্ত, এবং আরেকটা প্যারা থাকবে এখান থেকে এইটুক। মাঝখানে যেন তুমি এখানে 2 লাইন লেখা যায়, 2 লাইন এরকম একটা ফাঁক রাখতে হবে মাঝখানে। তাহলে তোমার দেখো এরকম করে প্রত্যেকটা প্রশ্নের এখানে তো 2 লাইন 2 লাইন 4 লাইন গেল। এরপরে তুমি ঘ নাম্বার লিখবা, ঘ নাম্বারে আবার 4টা প্যারা থাকবে, 4টা প্যারা আবার 2 লাইন গ্যাপ গেল, তাহলে অনেক কিন্তু লাইন গ্যাপ যাবে এবং সময়টা তুমি কভার করতে পারবা, এবং তার ফলে তোমার প্রতিটা প্রশ্নে তুমি হাত দিতে পারবা এবং ফুল মার্কস পাইতে পারো। আর চেষ্টা করবো লেখাটাকে সামঞ্জস্য রাখার জন্য শুরুর দিকে খুব ভালো করতে হবে এবং শেষের দিকে খারাপ করতে হবে, খারাপ হয়ে যায় এরকম করার দরকার নেই। একটা রেগুলারিটি যেটা যতটুকু না হলে নয় ততটুকু তুমি সেভাবে লিখতে থাকবা, আশা করা যায় তুমি ফুল মার্কস পাবে। আর আজকে প্রথম দিন বাংলা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম, আর যদি সময় পাই অবশ্যই তোমাদেরকে আর অন্যান্য সাবজেক্টগুলোর সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা ভালোভাবে চালায় যাও। আর কোনো রকম যদি প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই কমেন্টে জানাই দেবা, আর আমি সে অনুযায়ী আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো গদ্য এবং পদ্যগুলো অনেক ভালোভাবে রিভিশন দাও, পড়াশোনা করো, আশা করি তোমরা অনেক আগের দিন থেকে পড়তেছো আর কি। আর যারা রমজান মাসে পড়তে পাও নাই, ঈদের পরে ঈদের আনন্দটাকে একটু উপভোগ করেই পড়াশোনার কাজে লেগে পড়ো। তো দেখা হবে পরের সাবজেক্ট, বাংলা দ্বিতীয় পত্রের ভিডিও নিয়ে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।